তো আগের ভিডিওতে আমরা জেনেছি ক্রোমোজোম কি, ক্রোমোজোম ডিএনএ আর জিনের মধ্যে সম্বন্ধ এবং ক্রোমোজোমের গঠনগত একক নিউক্লিওসোম সম্পর্কে। ঠিক আছে, আজকে যেটা জানবো নেক্সট পার্ট ক্রোমোজোম। তো আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে কয়েকটা কি বলবো, মনে করো একটা কোষে একটা ক্রোমোজোম থাকে, তাহলে একটা কোষে একটা ক্রোমোজোম থাকে, তাহলে সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম, যাকে বলা হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে, যদি ওয়ান সেট অফ ক্রোমোজোম, একটা ক্রোমোজোম না, বলবো ওয়ান সেট অফ ক্রোমোজোম, সেই মানে ক্রোমোজোম, তাহলে ওয়ান সেট অফ ক্রোমোজোম থাকলে যেটাকে বলা হয় হ্যাপ্লয়েড বা এন। এটা হচ্ছে মেনলি জনন কোষে যে ক্রোমোজোম গুলো থাকে এগুলো একটা ওয়ান সেট অফ ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে, যদি টু সেট অফ ক্রোমোজোম থাকে তখন সেটাকে বলা হয় ডিপ্লয়েড বা সেটাকে 2A বলা হচ্ছে। ঠিক আছে, মেনলি আমাদের দেহ কোষে ক্রোমোজোমগুলো ডিপ্লয়েড হয়ে থাকে। আর যদি 3 সেট অফ ক্রোমোজোম থাকে তখন সেটাকে বলা হয় 3A বা ট্রিপ্লয়েড। মেনলি শস্য নিউক্লিয়াসের কোষগুলি 3A হয়ে থাকে। ঠিক আছে, এটা গেল ক্রোমোজোম নাম্বারের বেসিসে, ক্রোমোজোম নাম্বার অনুসারে কি বলা হয়। যদি একটা সেট অফ ক্রোমোজোম থাকে সেটাকে হ্যাপ্লয়েড বলা হয়, যদি দুটো সেট অফ ক্রোমোজোম থাকে সেটাকে ডিপ্লয়েড ক্রোমোজোম বলা হয়, মানে দেহকোষের ক্রোমোজোম, আর ট্রিপ্লয়েডকে শস্য নিউক্লিয়াস বলা হয়। 3 সেট অফ ক্রোমোজোম, মানে এগুলো হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, জনন কোষে থাকে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, দেহকোষে থাকে ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম বা ডিপ্লয়েড ক্রোমোজোম, আর শস্য নিউক্লিয়াসে থাকে ট্রিপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি, এটা খুব সহজ। আচ্ছা, নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। আমরা দুটো ক্রোমোজোমের গঠন করবো, একটা ইউক্যারিওটিক প্রাণীদের ক্ষেত্রে কিরকম ক্রোমোজোম থাকে, আর একটা প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে কিরকম ক্রোমোজোম থাকে। ঠিক আছে, প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস মানে কি, প্রোক্যারিওটস হচ্ছে আদি জীব, ঠিক আছে, আর ইউক্যারিওটিক হচ্ছে আদর্শ জীব। ঠিক আছে, প্রোক্যারিওটসের ক্ষেত্রে কি হয়, কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। ইউক্যারিওটসের ক্ষেত্রে কি হয়, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে। তো জিনিসটা কি, আগে আমরা জানবো সহজটা, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক জীবের ক্রোমোজোম। ঠিক আছে, আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের ক্রোমোজোমের গঠন এবং সেই ক্রোমোজোমের রাসায়নিক প্রকৃতি, আর একটা জানবো ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন এবং তার রাসায়নিক প্রকৃতি বা রাসায়নিক ধর্ম। ঠিক আছে, তো ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে প্রোক্যারিওটিক ক্রোমোজোম সম্পর্কে। শর্টকাটে লিখছি প্রোক্যারিওটিক। আচ্ছা, পড়ো করে প্রোক্যারিওটিক ক্রোমোজোম। প্রোক্যারিওটিক জীব মানে হচ্ছে খুবই আদর্শ, মানে আদি প্রকৃতির জীব। ঠিক আছে, যেখানে কোনো পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, মেনলি এককোষী জীব যেগুলো হয়, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক জীব। তো প্রোক্যারিওটিক জীবের ক্রোমোজোমটা কিরকম দেখতে হয়, তো তাহলে এটা একটা প্রোক্যারিওটিক জীব আছে। এটা একটা প্রোক্যারিওটিক জীব, এটা হচ্ছে প্রোক্যারিওটিক জীবের কোষ প্রাচীর। ঠিক আছে, এটা হচ্ছে সিলিয়া, যেগুলোর সাথে জীবটা ভেসে বেড়ায় চলে। এখানে থাকে সাইটোপ্লাজম। কি এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যে, যেহেতু আমি আগেই বলেছি প্রোক্যারিওটিক জীবতে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, অর্থাৎ কোষীয় অঙ্গাণুতে কোনো পর্দা বেষ্টন করে থাকে না, তাই এই যে কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াসটা সেটা সাইটোপ্লাজমে বিচ্ছিন্ন অবস্থায় থাকে, কোনো নিউক্লিয়াসের কোনো নিউক্লিয় পর্দা থাকে না। তাহলে এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষে মেনলি নিউক্লিয়াস নয়, নিউক্লিয়াস যেহেতু কোষীয় অঙ্গাণু থাকে না, সেটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। ঠিক আছে, দ্বিতন্ত্রী ডিএনএ। ঠিক আছে, বা চক্রাকার ডিএনএ যাই বলি, এটা মেনলি হয় চক্রাকার। ঠিক আছে, তো প্রোক্যারিওটিক কোষের ডিএনএটা কি থাকে, কোনো যেহেতু পর্দা থাকে না বা কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সেহেতু ডিএনএটা কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে। ঠিক আছে,
এটা হচ্ছে প্রোক্যারিওটিক ক্রোমোজোমের মানে প্রোক্যারিওটিক ক্রোমোজোমটা কি নিয়ে গঠিত, তার প্রোক্যারিওটিক ক্রোমোজোমটা মেনলি নিয়ে গঠিত হয় নিউক্লিক অ্যাসিড, মেনলি নিয়ে গঠিত হয় নিউক্লিক অ্যাসিড। এটা তার প্রোক্যারিওটিক ক্রোমোজোম, ঠিক আছে, যেটা ডিএনএটা আমরা ডিএনএ জানি তো, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড কত রকমের হয়? নিউক্লিক অ্যাসিড হয় দু রকমের, ডিএনএ আর আরএনএ, ঠিক আছে। প্রোক্যারিওটিক ক্রোমোজোমটা মেইনলি নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, সেটা হতে পারে ডিএনএ অথবা হতে পারে আরএনএ, যে কোনো একটা, ঠিক আছে। মানে প্রোক্যারিওটিক ক্রোমোজোমটা ডিএনএ এবং আরএনএ মধ্যে যে কোনো একটা নিয়ে গঠিত হবে, ঠিক আছে। এক্ষেত্রে যেমন দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ থাকে। তো প্রোক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষেত্রে ডিএনএতে কোনো প্রোটিন থাকে না, দ্বিতন্ত্রী ডিএনএতে কোনো প্রোটিন থাকে না, এক্ষেত্রে কোনো প্রোটিন থাকে না, অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএটা শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, কোনো রকম প্রোটিন থাকে না বলে এই দ্বিতন্ত্রী ডিএনএটা যেহেতু কোনো প্রোটিন থাকছে না, এদের কোনো প্রোটিন নেই, তাই এটাকে বলা হয় নগ্ন ডিএনএ বা নেকেড ডিএনএ, ঠিক আছে, নগ্ন ডিএনএ বা নেকেড ডিএনএ, ঠিক আছে। এই তো গেল ব্যাপার। তো এরপরে কি জানবো আমরা জানবো, এটা মেনলি এইটুকুই আছে প্রোক্যারিওটিক ডিএনএ প্রোক্যারিওটিক ক্রোমোজোম সম্পর্কে ধারণা, যে এরা মেনলি নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত হয়, ঠিক আছে, কোনো রকম প্রোটিন থাকে না এদের দেহে। আর এদের কি হয়, এদের ডিএনএটা বা ক্রোমোজোমের অংশটা বা ডিএনএটা কি করে, কোনো নিউক্লিয় পর্দা বা কোনো কিছু পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না, মেনলি সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকে, ঠিক আছে। আর এদের যেহেতু প্রোটিন থাকে না ডিএনএতে, কোনো প্রোটিন থাকে না বলে এটা হচ্ছে নেকেড ডিএনএ বা নগ্ন ডিএনএ, ঠিক আছে। এটা গেল প্রোক্যারিওটিক ক্রোমোজোম সম্পর্কে ধারণা। এরপর জানবো ইউক্যারিওটিক ক্রোমোজোম সম্পর্কে। ইউক্যারিওটিক ক্রোমোজোমটা একটু কমপ্লিকেটেড, একটু বলবো না, ভালোই কমপ্লিকেটেড, এবং সেটা কিরকম দেখতে হয়। ইউক্যারিওটিক ক্রোমোজোম। তো ইউক্যারিওটিক ক্রোমোজোম যদি ছবিটা আঁকে আগে সবাইকে ছবিটা দেখি, একটা গোলাকার এরকম অংশ থাকে, জিনিসগুলো কি পরে বলছে। তো এই জিনিসটা একটা গোলাকার যে বেলুনের মতো অংশ, এটাকে বলা হয় স্যাটেলাইট। কি বলা হয়? স্যাটেলাইট। এখানে এইটাকে স্যাটেলাইটের পরের অংশই হচ্ছে, এটাকে বলা হয় গৌণ খাঁজ। যেহেতু এটা খাঁজের মধ্যে ঢুকে আছে ভেতরে, সেহেতু এটাকে গৌণ খাঁজ বলা হচ্ছে। এবং এই গৌণ খাঁজে যুক্ত থাকে হচ্ছে, এটাকে বলা হয় NOR বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, ঠিক আছে। এইগুলো হচ্ছে বাহু, ক্রোমোজোমের বাহু, ঠিক আছে। আর এইটাকে বলা হচ্ছে প্রাথমিক খাঁজ। এই প্রাথমিক খাঁজের সাথে যুক্ত থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার।
সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্রোমোজোমেরটা একটা কি রকম অংশ, ক্রোমোজোমের গঠনটা, ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনটা কি রকম? দণ্ডাকার গঠন, একটা সরু লম্বা দণ্ডাকারের মতো অংশ। এদের দুটো খাঁজ থাকে ক্রোমোজোমে, একটা হচ্ছে প্রাথমিক খাঁজ আর একটা হচ্ছে গৌণ খাঁজ। প্রাথমিক খাঁজের সাথে কে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। আর গৌণ খাঁজের সাথে কে যুক্ত থাকে? NO1 বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, ঠিক আছে। আর নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নের পাশে কে থাকে? স্যাটেলাইট থাকে। যেহেতু স্যাটেলাইট থাকে বেলুনের মতো অংশটা, সেহেতু এটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। কি বলা হয়? স্যাট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম। তো যেহেতু স্যাটেলাইট থাকে সেহেতু এটাকে বলা হচ্ছে স্যাট ক্রোমোজোম। আচ্ছা, সেন্ট্রোমিয়ারে আমরা দেখছি যে এই জিনিসটা দেখো, যে সেন্ট্রোমিয়ারে এক সাইডে একটা ছোট বাহু আছে, এগুলো তো বাহু, ক্রোমোজোমে এগুলো হচ্ছে বাহু। তো সেন্ট্রোমিয়ারে এক সাইডে ছোট বাহু থাকে আর এক সাইডে অনেকটা বড় বাহু থাকে, ঠিক আছে। ছোট বাহুটাকে বলা হয় পি বাহু, আর বড় বাহুটাকে বলা হয়, যে বড় টোটাল বাহুটাকে বলা হচ্ছে কিউ বাহু। তাহলে সেন্ট্রোমিয়ারের এক সাইড থেকে ছোট বাহু যেটাকে বলা হয় পি বাহু এবং বড় বাহুটাকে বলা হচ্ছে কিউ বাহু, ঠিক আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজারের কাজটাকে। এই যে নিউক্লিওলার সেন্ট্রোমিয়ার, তো আমরা জানি যে সেন্ট্রোমিয়ারটা কি করে? ক্রোমোজোমের দুটো বাহুকে ধরে রাখে, মানে ক্রোমাটিনটাকে ধরে রাখে, তাই তো। আর নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নের কাজটা কি? নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নের কাজ হচ্ছে, যদি বলি NOR এর কাজ। এই NOR অঞ্চলে বা নিউক্লিওলার অর্গানাইজার অঞ্চলে কি থাকে? RNA সংশ্লেষে, RNA মানে হচ্ছে রাইবোসোমাল রাইবোনিউক্লিক অ্যাসিড, RNA এর ভাগ, ঠিক আছে। RNA আমরা জানি তিন রকমের হয়, একটা হচ্ছে মেসেঞ্জার RNA, ট্রান্সফার RNA বা tRNA, আর হচ্ছে রাইবোসোমাল RNA। এই RNA সংশ্লেষের জন্য প্রয়োজনীয় জিন থাকে। তাই নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নে থাকে RNA সংশ্লেষের জন্য জিন, এবং এই নিউক্লিওলার অর্গানাইজার থেকে সৃষ্টি হয় হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস সৃষ্টি হয়, ঠিক আছে। মানে NOR থেকে নিউক্লিওলাসের সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে NOR কি? NORটা হচ্ছে স্যাটেলাইটের পাশে যে গৌণ খাঁজ থাকে, সেই গৌণ খাঁজের সাথে যুক্ত থাকে বা গৌণ খাঁজে থাকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তার কাজ কি? এই নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নে থাকে হচ্ছে, মানে RNA সংশ্লেষের জন্য প্রয়োজনীয় জিন থাকে, এবং নিউক্লিওলার অর্গানাইজার থেকে নিউক্লিওলাসের সৃষ্টি হয়। আচ্ছা, সেন্ট্রোমিয়ার যেটা প্রাথমিক খাঁজে থাকে, তো এই জিনিসটা কি? সেন্ট্রোমিয়ারের উপরে এরকম টাইপের প্রোটিন থাকে, সেন্ট্রোমিয়ারের উপরে চাকতির মতো প্রোটিন থাকে, এটাকে বলা হচ্ছে কাইনেটোকোর, এটাকে বলা হচ্ছে কাইনেটোকোর, একটা চাকতির মতো প্রোটিন, ঠিক আছে, যেটার নাম হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোরের কাজটা কি? কাইনেটোকোরের কাজ হচ্ছে, যখন আমার ভিডিও আছে এটাতে সেল ডিভিশনের উপর, ইউটিউবে গেলে পাওয়া যাবে, যে আমি তখনই বলেছিলাম যে কাইনেটোকোর কাজ করে কি? কাইনেটোকোর করে যখন সেল ডিভিশন হয়, ঠিক আছে, যখন সেল ডিভিশন হয় তখন মেটাফেজ দশা বা অ্যানাফেজ দশায় কি হয়? যে বেনতন্তুটা গঠিত হয়, সেটা এটা মেটাফেজ দশা, ঠিক আছে। তো মেটাফেজ দশায় যখন ক্রোমোজোমগুলো বেনতন্তুর সাথে যুক্ত থাকে, এটা সেন্ট্রোমিয়ার, এটা ক্রোমাটিড। তো এই যে সেন্ট্রোমিয়ারটা থাকে, সেন্ট্রোমিয়ারের উপরে যে কাইনেটোকোর থাকে, এই কাইনেটোকোরের সাথে বেনতন্তুটা যুক্ত থাকে, মানে বেনতন্তুর সাথে কাইনেটোকোরটা যুক্ত থেকে ক্রোমোজোমটাকে বা ক্রোমাটিন দুটোকে ধরে রাখে বেনতন্তুর সাথে। তাহলে কাইনেটোকোরের কাজটা হচ্ছে যে কোষ বিভাজন দশায় বেনতন্তুর সাহায্যে ক্রোমোজোমকে ধরে রাখে কে? কাইনেটোকোর, ঠিক আছে। তো ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন বলতে গেলে এটাই আছে, যে একটা স্যাটেলাইট থাকে যেটা গৌণ খাঁজের পাশে থাকে, গৌণ খাঁজে থাকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, যেটা RNA সংশ্লেষের জন্য সেখানে প্রয়োজনীয় জিন থাকে, এবং নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন থেকে সৃষ্টি হয় হচ্ছে নিউক্লিওলাস। তারপর ক্রোমোজোমের বাহু থাকে, এবং বাহুর প্রান্তকে বলা হয়, বাহুর প্রান্ত, দুপাশে দুটো প্রান্ত থাকে, এই প্রান্তটাকে বলা হয় টেলোমিয়ার, প্রান্তটাকে বলা হচ্ছে
টেলোমেয়ার, ঠিক আছে। আর যেহেতু এদের স্যাটেলাইট থাকে সেহেতু এটাকে স্যাড ক্রোমোসোম বলে। প্রাথমিক খাতে থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার উপরে দুপাশে দুটো প্রোটিন থাকে, চাকতির মতো প্রোটিন থাকে, যেটাকে বলা হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর কাজটা করে কি করে, যে সেল ডিভিশনের সময় বা কোষ বিভাজনের সময় বেমতন্তুর সাথে ক্রোমোসোমকে ধরে রাখে, ঠিক আছে। এই গেল ইউক্যারিওটিক ক্রোমোসোমের গঠন, ব্যাস এটুকুই আছে। এবার আমাদের জানতে হবে যে ইউক্যারিওটিক ক্রোমোসোমের রাসায়নিক ধর্ম কিরকম। ইউক্যারিওটিক ক্রোমোসোমের রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম। ইউক্যারিওটিক ক্রোমোসোম দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটিন আর এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমরা জানি প্রোক্যারিওটিক ক্রোমোসোমের ক্ষেত্রে কি বলেছিলাম, যে কোনো রকম প্রোটিন থাকে না। প্রোক্যারিওটিক ক্রোমোসোমে কোনো রকম প্রোটিন থাকে না, কিন্তু ইউক্যারিওটিক ক্রোমোসোমে প্রোটিনও থাকে আর নিউক্লিক অ্যাসিডও থাকে, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা হচ্ছে, প্রোটিনটা দু রকম প্রোটিন থাকে, একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন আর একটা হচ্ছে আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিনের পরিমাণটা হচ্ছে 45% আর আম্লিক প্রোটিনের পরিমাণটা হচ্ছে 5%। এই ক্ষারীয় প্রোটিনটা মেনলি হিস্টোন জাতীয় প্রোটিন, হিস্টোন জাতীয় প্রোটিন, আর আম্লিক প্রোটিনটা হচ্ছে নন হিস্টোন জাতীয় প্রোটিন, ঠিক আছে। তো ক্ষারীয় প্রোটিনটা হিস্টোন জাতীয় প্রোটিন আর আম্লিক প্রোটিনটা নন হিস্টোন জাতীয় প্রোটিন। এই ক্ষারীয় প্রোটিনের কতগুলো প্রোটিনের উদাহরণ আছে, হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন। আর আম্লিক প্রোটিনের কতগুলো উদাহরণ হচ্ছে, এগুলো মেনলি অ্যামাইনো অ্যাসিড। আম্লিক প্রোটিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। কি কি, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ঠিক আছে। তো প্রোটিন কি কি থাকে সেটা আমরা জানলাম। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কত রকমের হয় আমরা জানি, ডিএনএ আর আরএনএ। ডিএনএটা কিরকম হয় দেখতে, দ্বিতন্ত্রী হয়, আরএনএটা কিরকম হয়, একতন্ত্রী হয়, ঠিক আছে। এই সম্পর্কে আমরা বলে রাখি যে ডিএনএ গঠনগত একককে বলা হয় গঠনগত ও কার্যগত, ঠিক আছে। স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয়, ডিএনএ স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কার্যগত একককে বলা হয় নিউক্লিওটাইড, ঠিক আছে। অর্থাৎ ডিএনএ কে যদি আমরা কাটি এরকম ভাবে ছোট ছোট ভাগে, যে ছোট ছোট টুকরো পাওয়া যাবে সেগুলো হচ্ছে এক একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত হয় একটু বলে রাখি, নিউক্লিওটাইডটা কি কি নিয়ে গঠিত হয়, ঠিক আছে। এই এনটি মানে হচ্ছে নিউক্লিওটাইড, শর্টকাটে বলছি, ঠিক আছে। তো নিউক্লিওটাইডটা কি কি নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ সুগার, ঠিক আছে, নাইট্রোজেন বেস আর হচ্ছে ফসফেট। তাহলে নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত হয়, ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট নিয়ে গঠিত হয় নিউক্লিওটাইড। আর যদি এই ফসফেটটা না থাকতো তাহলে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে এনএস বা নিউক্লিওসাইড কি কি নিয়ে গঠিত হয়, একটা হয় ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস, এদের ফসফেট থাকে না, ঠিক আছে। তো ডিএনএ এবং আরএনএ নিউক্লিক অ্যাসিডের ভাগ, ঠিক আছে। এই ডিএনএটা হচ্ছে দ্বিতন্ত্রী, আরএনএটা হচ্ছে একতন্ত্রী, বুঝতে পেরেছি।
ডিএনএ তে যে নাইট্রোজেন বেসগুলো থাকে মেইনলি পিউরিন আর পিরিমিডিন। আমরা জানি নাইট্রোজেন বেস দু রকম হয়। নাইট্রোজেন বেসটা দেখা যায় এখানে, নাইট্রোজেন বেস দু রকমের, একটা হয় পিউরিন গ্রুপ আর একটা হয় পিরিমিডিন গ্রুপ। পিরিমিডিন গ্রুপ, ঠিক আছে। পিউরিন গ্রুপে থাকে জি আর এ, জি ফর গুয়ানিন, এ ফর অ্যাডেনিন। আর পিরিমিডিন গ্রুপে থাকে সি ইউ টি, সি ফর সাইটোসিন, ইউ ফর ইউরাসিল আর টি ফর থাইমিন, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন বেস দু রকমের হয়, একটা হচ্ছে পিউরিন গ্রুপ আর একটা হচ্ছে পিরিমিডিন গ্রুপ, ঠিক আছে। তো ডিএনএ তে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেটা হচ্ছে এ টি জি সি, আর আরএনএ তে থাকে এ, থাইমিনের পরিবর্তে এখানে থাকে ইউরাসিল, আর জি সিটা সেম। এ আর টিটা ডবল বন্ড আর জি আর সিটা ট্রিপল বন্ড আকারে থাকে। এ আর ইউটা ডবল বন্ড আর জি আর সিটা ট্রিপল বন্ড করে থাকে। এই হলো ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক ধর্ম, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে, আমরা তাহলে জানলাম প্রোক্যারিওটিক ক্রোমোজোমের গঠন এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন। ভাইরাসের ক্রোমোজোমটা কিরকম হয়? ভাইরাসের ক্রোমোজোমটা খুব সিম্পল হয়। আচ্ছা, আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বা প্রোক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষেত্রে কি কি হয়, মানে সেটা একটু ছুটে গেছিল, আমি একটু বলে দিই প্রোক্যারিওটিক ক্রোমোজোম সম্পর্কে। প্রোক্যারিওটিক ক্রোমোজোম এই জিনিসটা বলতে ভুলে গেছি। প্রোক্যারিওটিক ক্রোমোজোম মানে ব্যাকটেরিয়া, ঠিক আছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা, ঠিক আছে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটাকে বলা হয়, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকে বলা হয় নিউক্লিয়েড, ঠিক আছে। আর ব্যাকটেরিয়ার যে ডিএনএ থাকে সেটাকে বলা হয় প্লাজমিড। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, যে আমরা অ্যান্টিবায়োটিকটা জ্বর টর হলে বা কাশি হলে বা সর্দি কাশি হলে খাই, সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বা রেজিস্ট্যান্ট হচ্ছে প্লাজমিড, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। আর ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকে বলা হচ্ছে নিউক্লিয়েড, ঠিক আছে। এটা বলতে বলে গেছিলাম প্রোক্যারিওটিক ক্রোমোজোমের গঠনের মধ্যে, সেটা বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ভাইরাসের ক্রোমোজোমটা খুব সহজ। ভাইরাস ক্রোমোজোম মানে ভাইরাসের ভাইরাস ক্রোমোজোম মেনলি এটা আইদার ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। যদি ডিএনএ থাকে তাহলে ডিএনএ ভাইরাস, আর যদি আরএনএ থাকে তাহলে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের কতগুলো উদাহরণ কি হতে পারে? ফাজ ভাইরাস, ল্যাম্ডা ভাইরাস, ফাজ ল্যাম্ডা, প্যালিওমা ভাইরাস, পলিওমা ভাইরাস, যা বলি পলিওমা ভাইরাস। আচ্ছা, আরএনএ ভাইরাস কতগুলো উদাহরণ কি হতে পারে? এইচআইভি হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, মাম্পস হতে পারে, ঠিক আছে, টিএমবি হতে পারে, টোবাকো মোজাইক ভাইরাস। এগুলো হচ্ছে আরএনএ ভাইরাসের উদাহরণ। তাহলে ভাইরাস মানে ভাইরাসের ক্রোমোজোমটা খুব সহজ, যে ভাইরাসের ক্রোমোজোমটা আইদার ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। ডিএনএ ভাইরাসের কতগুলো উদাহরণ, আরএনএ ভাইরাসের কতগুলো উদাহরণ, ব্যাস এইটুকু জানলেই আমাদের চলবে। এবং এটাও বলে দিই যে ভাইরাসের ক্রোমোজোমে যে নিউক্লিক অ্যাসিডটা থাকে, সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক, সেটা আইদার চক্রাকার হতে পারে অথবা রেখাকার হতে পারে, ঠিক আছে। এবং এই ভাইরাসের ক্রোমোজোমগুলো কি করে, নিউক্লিক অ্যাসিডগুলো কি করে, এগুলো জৈব বার্তা গ্রহণ করে। যে নিউক্লিক অ্যাসিডটা থাকে ডিএনএ অথবা আরএনএ, সেগুলো কি কাজ করে? মেনলি জৈব বার্তা বহন করে, ঠিক আছে, জৈব বার্তা গ্রহণ করে। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। এখন শুধু আমাদের জানতে হবে যে ক্রোমোজোম কত রকমের হয় এবং সেটা কি কি বেসিসের উপর আমরা ডিপেন্ড করে বা নির্ভর করে সেই ক্রোমোজোমের প্রকারভেদটা করে থাকি। ফার্স্টে জানতে হবে ক্রোমোজোম মেইনলি দু রকমের হয়, একটা হয় অটোসোমাল ক্রোমোজোম
ক্রোমোসোম, অটোসোম ক্রোমোসোম, আর একটা হয় সেক্স ক্রোমোসোম। অটোসোম আর সেক্স ক্রোমোসোম কি রকম? অটোসোমটা একটি প্রজাতির পুরুষ এবং স্ত্রী, ভালো করে বুঝতে হবে যে অটোসোম ক্রোমোসোমরা হচ্ছে একটা প্রজাতির, নির্দিষ্ট প্রজাতির পুরুষ এবং স্ত্রী, মানে পুরুষ এবং স্ত্রী দুজনের ক্ষেত্রে সমান সংখ্যায় থাকবে, ঠিক আছে, সমান সংখ্যায় থাকবে, এবং এগুলো কি করে, দেহের দৈহিক বৈশিষ্ট্যটাকে নির্ধারণ করে। তাহলে অটোসোম ক্রোমোসোমটা কি করে, পুরুষ এবং স্ত্রীদের ক্ষেত্রে সমান সংখ্যায় থাকে এবং তাদের দৈহিক বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করে। মানুষের ক্ষেত্রে অটোসোম ক্রোমোসোমের সংখ্যাটা কটা? 44টা বা 22 জোড়া। আচ্ছা, সেক্স ক্রোমোসোম কি করে, পুরুষ এবং স্ত্রী দুজনের ক্ষেত্রে, ঠিক আছে, সংখ্যাটা, ক্রোমোসোম সংখ্যাটা ভিন্ন সংখ্যা থাকে। এটা কিন্তু ক্রোমোসোম সংখ্যা সমান ছিল, এদের ক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যাটা ভিন্ন, এবং এটা কি করে, দৈহিক মানে এটা কি করে, দেহের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর এটা কি করে, লিঙ্গ নির্ধারণ করে, সেটি পুরুষ হবে না স্ত্রী হবে। এবং মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোসোমের সংখ্যা কটা? দুটো, এক্স ওয়াই ছেলেদের ক্ষেত্রে, এই সাইনটা হচ্ছে ছেলেদের সাইন, আর এক্স এক্স এটা হচ্ছে ফিমেলসদের ক্ষেত্রে, এটা হচ্ছে ফিমেলসদের সাইন, এটা মেল আর এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো ক্রোমোসোম দু রকমের, অটোসোম ক্রোমোসোম এবং সেক্স ক্রোমোসোম। এছাড়াও আরো কয়েকটা ক্রোমোসোমের প্রকারভেদ আছে, সেগুলো জেনে নেই। সেটা মেনলি সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী। ফার্স্ট যেটা আছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী কি রকম দেখা যায়, এটা একটা ক্রোমোসোম, এটাতে সেন্ট্রোমিয়ার আছে নেই, তাহলে এটাকে বলা হয় আসেন্ট্রিক ক্রোমোসোম। আচ্ছা, নেক্সট এখানে দেখো, এখানে সেন্ট্রোমিয়ার আছে, একটাই সেন্ট্রোমিয়ার আছে, তাহলে এটাকে বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোসোম। আচ্ছা, যদি এরকম থাকে, এখানে দেখা যাচ্ছে দুটো সেন্ট্রোমিয়ার আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোসোম। যদি অনেকগুলো থাকে, যদি অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকে, যখন চলতে থাকছে, তাহলে এদিকে বলা হয় পলিসেন্ট্রিক ক্রোমোসোম। ঠিক আছে, এটা গেল সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী। এখানে যদি সেন্ট্রোমিয়ার না থাকে তাহলে অ্যাসেন্ট্রিক, যদি একটা থাকে তাহলে মনোসেন্ট্রিক, যদি দুটো থাকে তবে ডাইসেন্ট্রিক, আর যদি অসংখ্য থাকে সেটা পলিসেন্ট্রিক। এবং আমাদের জানতে হবে যে সেন্ট্রোমিয়ারটা পলিসেন্ট্রিক ক্রোমোসোমের ক্ষেত্রে ডিফিউজ, মানে একটা সাথে একটা জুড়ে থাকে। ঠিক আছে, এটা গেল ক্রোমোসোম সংখ্যা বা সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোসোমের প্রকারভেদ। এবার সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী ক্রোমোসোমের প্রকারভেদ করতে হয়, মানে কোথায় আছে সেন্ট্রোমিয়ারটা, ক্রোমোসোমের কোন প্রান্তে আছে সেটার উপর ভিত্তি করে যদি করতে হয় তাহলে এরকম হয়। যদি একদম প্রান্ত দেশে থাকে সেন্ট্রোমিয়ারটা, তবে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। যদি একদম প্রান্তে থাকে তবে সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম। যদি প্রান্ত থেকে একটু নিচের দিকে থাকে, প্রান্তে থাকলে এটাকে বলা হচ্ছে, আমার ভুল হয়েছে, প্রান্তে সেন্ট্রোমিয়ারটা ক্রোমোসোমের একদম প্রান্তে থাকে তবে সেটাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। যদি প্রান্ত থেকে একটু নিচের দিকে থাকে তবে সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম। আচ্ছা, যদি একদম মাঝে থাকে এবং সেই ক্রোমোসোমটা যদি ভি আকৃতি দেখতে হয় সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। ঠিক আছে, আর যদি ভি না হয়ে একটুখানি মিডিলের থেকে একটু উপর নিচে বসে, মানে সেন্ট্রোমিয়ারটা এখানে যেমন মিডিলে আছে, তো মিডিল থেকে একটু উপরে বা নিচে বসে, সেটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। তাহলে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী ক্রোমোসোমের প্রকারভেদ। ঠিক আছে, আর দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম আর নন হোমোলোগাস ক্রোমোসোম।
হোমোলোগাস ক্রোমোজোম মানে হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম, অর্থাৎ দুটো ক্রোমোজোম যখন মানে তাদের মধ্যে এখানে ধরো এখানে একটা জিন আছে এ জিন, তাহলে এখানে একটা জিন থাকতে হবে, এখানে যদি বি জিন থাকে তাহলে এখানেও জিন থাকতে হবে, মানে জিনের সজ্জাক্রমটা সেম হতে হবে, ঠিক আছে। তাহলে সমস্ত ক্রোমোজোম মানে দুটো ক্রোমোজোমটা জিনগত বিন্যাস এবং সাইজ, দুটো ক্রোমোজোমের সাইজ এবং জিনগত বিন্যাসটা সেম হতে হবে। কিন্তু এটা যদি হয় তাহলে সেটা হয়ে যায় সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম। আর যদি সাইজটা যদি আলাদা হয় এবং জিনের বিন্যাস যদি আলাদা রকম হয়, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যায় অসমসমস্ত বা নন হোমোলোগাস। এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এটা হচ্ছে নন হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে, এটুকুই। আচ্ছা, আর কি কাজে লাগছে? ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন, এটা হলে চ্যাপ্টার শেষ। তো সরি, বলতে গেলে ইউনিটটা শেষ, ক্রোমোজোম ইউনিটটা শেষ। ইউক্রোমাটিন আর হচ্ছে হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিনটা কি? যে টোটাল ক্রোমোজোমের 70% থাকে হচ্ছে ইউক্রোমাটিন, আর হেটেরোক্রোমাটিনটা থাকে 30%। টোটাল ক্রোমোজোমের 30% হয় হেটেরোক্রোমাটিন আর 70% হয় ইউক্রোমাটিন, ঠিক আছে। আচ্ছা, এই ইউক্রোমাটিনটা কি হয়? বিভাজন দশায় ইউক্রোমাটিনটা গাঢ় বর্ণ ধারণ করে। গাঢ় কেন ধারণ করে? এটাতে বেশি পরিমাণে কুণ্ডলীকৃত হয়। এই অবস্থায় বিভাজন দশাতে ইউক্রোমাটিনটা বেশি কুণ্ডলীকৃত হয় বলে এটি গাঢ় বর্ণ বা গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়। মানে কোনো একটা স্টেন দিলে এটা গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়। আর হেটেরোক্রোমাটিন কি করে? হালকা রঞ্জকে রঞ্জিত হয় বিভাজন দশায়। কিন্তু ইন্টারফেজ দশায়, মানে দুটো বিভাজন দশার মধ্যবর্তী যে দশা, সেই দশায়, ইন্টারফেজ দশায় এটা কি হয়? হালকা বর্ণ ধারণ করে আর এটা গাঢ় বর্ণ ধারণ করে। মিওসিসের ক্ষেত্রে, মিওসিস বিভাজনের ক্ষেত্রে ক্রসিং ওভারটা এক্ষেত্রে হয়, এক্ষেত্রে হয় না। মানে ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভারটা দেখা যায়, হেটেরোক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভারটা হয় না, ঠিক আছে। তো এটাই গেল ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তো এইটুকুই ক্রোমোজোম সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে। চলো, বাই।